ব্যাংকিং খাতের সংস্কারে আমানতকারীদের উদ্বিগ্ন না হয়ে আস্থা রাখার আহ্বান জানিয়েছেন সিপিডির সম্মানীয় ফেলো অর্থনীতিবিদ ডক্টর মোস্তাফিজুর রহমান। জানান, চলমান সংস্কার কোনো প্রতিষ্ঠান নয়, ব্যক্তিকে জবাবদিহিতায় আনতে। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় কথা জানান তিনি। এ সময় ঋণ জালিয়াতি ও অর্থ পাচারকারীদের বিচারের আওতায় এনে দ্রুত শাস্তি নিশ্চিতের দাবি জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। আজকের এই ছায়া সংসদের সরকারি প্রতিবেদনের যুক্তির আকাশে প্রতিবাদী সূর্য, তুমি সাইদ তুমি মুগ্ধ স্লোগানে ডিবেট ফর ডেমোক্রেসি ছায়া সংসদ এফডিসিতে আয়োজনের শুরুতেই বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ছাত্র জনতার রুহের মাগফিরাত কামনায় 1 মিনিট নীরবতা পালন। রাজনৈতিক সদিচ্ছায় আর্থিক খাতে সুশাসন নিশ্চিত করতে পারে এমন প্রস্তাবে যুক্তি খণ্ডন ছায়া সংসদে। রাজনৈতিক প্রকোপের বাইরে নিতে পারবেন, এক দফা দাবি আদায় করতে সক্ষম হই। দেশের বর্তমান অনাদায়ী ঋণ প্রায় 6 লাখ কোটি টাকা, বৈদেশিক ঋণ $100 বিলিয়ন বেশি। অন্যদিকে 2015 থেকে 2023 সিএসআর খাতে খরচ ছিল 7,099 কোটি টাকা, যার 3,000 কোটি টাকা গেছে সাবেক প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে। ছায়া সংসদে স্পিকার হাসান আহমেদ চৌধুরী কিরণ এ টাকা কোথায় খরচ হলো এ নিয়ে প্রশ্ন তোলেন। ত্রাণ তহবিলের অর্থ কোথায় ব্যবহৃত হয়েছে সেটি একটু আপনাদেরকে বলতে চাই। সেটি ব্যবহৃত হচ্ছে যেটি নুরুল ইসলাম মজুমদারের হাতে দেওয়া হতো এবং তিনি সেখানে বন্টন করতেন, ব্যাংকের মালিকরাও সেখানে থাকতেন, পে অর্ডারের মাধ্যমে সেখানে সেটি দেওয়া হতো, কিন্তু কোথায় সে টাকাটা ক্যাশ হতো সেটি কিন্তু কেউ জানতো না। তবে যতটুকু আমরা জানতে পেরেছি, সেই সিএসআর এর অর্থ সেই বঙ্গবন্ধু পরিবারের চলচ্চিত্র, শেখ রাসেল শেখ কামালের নামে ফুটবল টুর্নামেন্ট, মুজিব বৎস উদযাপন, শেখ মুজিব ম্যারাথন, জাতীয় শোক দিবস, বেগম ফজিলাতুন্নেছা হাসপাতাল সহ তাদের পরিবারের বিভিন্ন কার্যক্রমের জন্য প্রায় 3,000 কোটি টাকা সেই সিএসআর ফান্ডের ব্যবহার করা হয়েছে। সুতরাং এই যে সিএসআর ফান্ডের টাকা আজকে দরিদ্র মানুষ, দরিদ্র শিক্ষার্থীরা, যারা আজকে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তাদের পাবার কথা, সেই 7,099 কোটি টাকা আজকে কোথায় গেল সেটি কিন্তু আমাদেরকে এখন বের করবার জন্য উপযুক্ত সময় এসেছে। এবং সেই অর্থ কী কারণের জন্য একটি পরিবারের বিভিন্ন কর্মকাণ্ডের জন্য ব্যবহৃত হবে সেটি কিন্তু আমাদেরকে জানতে হবে। আমরা দেখেছি বিগত সময়, শীতের সময় আপনারা দেখেছেন টেলিভিশনের পর্দায় যে শীতার্তদের জন্য কম্বল নিয়ে যাচ্ছেন একজন ব্যক্তি, যিনি ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি, এবং কম্বল কার আগে কে দিবেন সেটি কিন্তু এক ধরনের লাইন ধরে থাকতো। কিন্তু এখন গত 2-3 দিন ধরে যে বাংলাদেশে বন্যা চলছে, 15-20 জন মানুষ মারা গিয়েছে, সেই সিএসআরের সেই ব্যক্তিরা, সেই ব্যাংকের যে সভাপতি রয়েছেন, ব্যাংকের যে মালিকরা রয়েছেন, কোথায়? বন্যার্থীদের সাহায্যে তো তারা ভাগ করে নেয়নি। তিনি বলেন, শেয়ার বাজার কেলেঙ্কারিতে যাদের হাত, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার এখনই সময়। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে বিগত সরকার শেয়ার বাজার কারসাজির মাধ্যমে তারা ভিক্ষুক বানিয়ে দিয়েছে, পথের ভিখারি বানিয়ে দিয়েছে। অনেক মানুষ আত্মহত্যা করতে বাধ্য হয়েছে, পরিবার পরিজন নিয়ে তারা পালিয়ে বেরিয়েছে এই শেয়ার বাজার লুণ্ঠনকারীদের হাতে পড়ে তারা আজকে নিঃস্ব হয়ে গিয়েছে। আমার মনে আছে 2012 সনে লিয়াকত আলী নামে একজন ব্যক্তি তার 5 বছরের শিশুকন্যাকে রেখে, তার 22-23 বছরের তরুণী স্ত্রীকে রেখে তিনি আত্মহত্যা করেছিলেন শেয়ার বাজারে সমস্ত বিনিয়োগ করে, তিনি যখন নিঃস্ব হয়ে গিয়েছিলেন। আজকে সেই লিয়াকত আলীর কন্যা, আমার নাম বলছি মনীষাকে, আমি মনে করো আজকে বৈষম্য বিরোধী আন্দোলনের যে শিক্ষার্থীরা রয়েছে তাকে খোঁজ করে বের করে লিয়াকত আলীর হত্যার বিচার তারা দাবি করতে পারে। আমার মনে আছে সেই শেয়ার লুটেদের কারণের জন্য চট্টগ্রামে দিলদার হোসেন, ঢাকার আমিনুল ইসলাম সহ বহু ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীরা কিন্তু আত্মহত্যা করেছে, এবং সেই আত্মহত্যাকারী পরিবারের পাশে কিন্তু এখন দাঁড়াবার সময় এসেছে। এটি কিন্তু আত্মহত্যা হিসেবে বললে ভুল হবে। আমি মনে করি শেয়ার বাজারের যারা এই লুণ্ঠনকারী ছিল, সেই লুণ্ঠনকারীরা তাদেরকে আত্মহত্যার পথ বেছে নয়, তাদেরকে হত্যা করেছে। যদি আইনের কোনো সুস্পষ্ট ধারা থেকে থাকে, শেয়ার বাজারে কারসাজির কারণের জন্য যেসব ব্যক্তিদেরকে আত্মহত্যা করা হয়েছে বলে আমরা বলছি, তাদেরকে হত্যার প্ররোচনায় পরিচিত করবার অভিযোগে এখন আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা করা যায় কিনা সেটি কিন্তু আমি অন্তর্বর্তীকালীন সরকারকে ভেবে দেখবার জন্য আমি অনুরোধ করছি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। প্রধান অতিথি অর্থনীতিবিদ ডক্টর মোস্তাফিজুর রহমান জানান, ভালো রাজনীতির সঙ্গে সম্পর্ক ভালো অর্থনীতির, তাই সংস্কারগুলো টিকিয়ে রাখাই হবে চ্যালেঞ্জ। এ সময় ব্যবসায়ীদের উদ্বেগ প্রকাশও যথার্থ নয় মন্তব্য তার। বড় 5টি শিল্প গ্রুপের আর্থিক লেনদেনের হিসাব যে চেয়েছে, আমার মনে হয় যে এটা স্বচ্ছতা, জবাবদিহিতার একটা অংশ। তাদের ইনভেস্টিগেশন করে যদি সেখানে যদি কিছু না পাওয়া যায়, তাদের এত চিন্তা করার কি আছে? কিন্তু আমরা জানি এইসব গ্রুপের সাথে অনেক ক্ষেত্রেই অনেকেই জড়িত, যারা নাকি আর্থিক খাতকে ধ্বংস করেছেন, শেয়ার মার্কেটে বিভিন্ন ধরনের ম্যানিপুলেশন করেছেন। এবং আমার মনে হয় যে যারা ভালো ব্যবসায়ী তাদের কেন এটা চিন্তা করতে হবে? জবাবদিহিতা আনা হলে আমার মনে হয় সামনেও যাতে এটা এরকম না হয় সেটা তারা
সেটা নিশ্চিত আমরা করতে পারবো। সংস্কার যেভাবে করা হচ্ছে, ব্যক্তিকে হাত দেওয়া হচ্ছে, প্রতিষ্ঠানকে হাত দেওয়া হচ্ছে না। প্রতিষ্ঠান যাতে কাজ করতে পারে সেটা কিন্তু নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। বেশ কয়েকটি ব্যাংক বর্তমানে অস্থিতিশীল অবস্থা বিরাজ করে, এতে আমানতকারীরা ক্ষতিগ্রস্ত হবে কিনা না, আমার মনে হয় যে যেভাবে সংস্কার করা হচ্ছে সেখানে কিন্তু এটা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে যে আমানতকারীদের যাতে কোনো ধরনের সমস্যা না হয়। এখানে বিভিন্নভাবে সংস্কার করা হচ্ছে, যেগুলো নাকি হয়তো এক্সিট করতে হবে, এখানে এক্সিট পলিসি করা হচ্ছে। যেগুলো একটু দুর্বল আছে সেখানে প্রশাসক বা নতুন বোর্ড করে তাদেরকে দিয়ে ব্যাংককে একটা সুস্থির অবস্থায় আনার চেষ্টা করা হচ্ছে। সুতরাং আমার মনে হয় না যে আমানতকারীদের দুশ্চিন্তা করার কোনো কারণ আছে। পাচারকৃত অর্থ ফেরত আনার প্রক্রিয়া জটিল ও সময় সাপেক্ষ জানিয়ে পরামর্শ দেন দ্রুত ফরেনসিক বিশেষজ্ঞ নিয়োগের। অ্যাসেট রিকভারি ইনস্টিটিউশন দিয়ে এগুলোকে আনা সম্ভব কতটুকু হবে, সেটা সবটাও আনা যাবে কিনা সেটা আমরা পরবর্তীতে দেখব। এটা খুবই জটিল, এখানে আমাদের একেবারে খুবই ভালো ভালো আইনজীবী নিয়োগ করতে হবে। আমাদের ফাইন্যান্সিয়াল যে ইন্টেলিজেন্স ইউনিট আছে তারা এডমন্ড গ্রুপের সদস্য, সেখানে 12-13টা দেশও আছে যাদের সাথে আমাদের বিভিন্ন ধরনের আলাপ আলোচনাও হচ্ছে। সেগুলো আনা, যেগুলো নাকি ক্যাশ টাকা আছে সেটা আমরা যদি প্রমাণ করতে পারি যে এটা অবৈধভাবে নেওয়া হয়েছে, এখানে আমার যা ধারণা, আমি যেটুকু আর কি বুঝি, সেটা আমাদেরকে এন্ড পয়েন্ট থেকে আমাদেরকে ব্যাকওয়ার্ড দেখাতে হবে। কারণ এগুলোর অনেকগুলোই কিন্তু বৈধ পথে তো কিছুই যায় নাই, সবই গেছে অবৈধ পথে, তাই না? হুন্ডি, হাওলা ইত্যাদির মাধ্যমে, ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং, এটার মাধ্যমে গিয়েছে। ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিংয়ের মাধ্যমে যেটা গেছে সেটা হয়তো আমরা ট্রেড মিসপ্রাইসিং ইত্যাদি দিয়ে কিছুটা আমরা আইডেন্টিফাই করতে পারবো। কিন্তু হুন্ডি হাওলার মাধ্যমে যেটা গিয়েছে সেটাকে আমরা এন্ড পয়েন্ট থেকে তারপর আমি যদি পেপার ট্রেড এস্টাবলিশ করতে পারি তাহলে আমরা আনতে পারবো। তবে এখানে জটিল যেটা, সেটা হলো যে তারা ক্যাশ টাকাও রাখেন নাই, অনেক সময় স্থাবর সম্পত্তি ইত্যাদি ওখানে কিনেছেন, বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান ওখানে প্রতিষ্ঠা করেছেন। এগুলোকে আমাদেরকে তাহলে আবার লিকুইডেট করে তারপরে আনা, এটা জটিল। বাট অন্তত পক্ষে আমি আশাবাদী যে আমরা যদি ভালোভাবে এখানে যদি আমরা বিনিয়োগ করি, কারণ এখানে বড় ধরনের বিনিয়োগও লাগবে, এটা যদি আমরা করি, বেস্ট লয়ারদেরকে আমরা যদি হায়ার করি, আমার মনে হয় যে এটার একটা অংশ আমরা আনতে পারবো। তবে এরা এতই ধূর্ত, এরা লেয়ারের পর লেয়ার বিভিন্নভাবে এগুলোকে হাইড করে। প্রতিযোগিতায় বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজিকে হারিয়ে বিজয়ী বাংলাদেশ ইউনিভার্সিটির বিতার্কিকরা। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা।